কে 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 ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুরে, যেখানে জীবিত সব চরিত্র। একটি প্রকাণ্ড বাড়ির একটি ঘরে বসে আছে একজন ৩০ বছরের লোক। ঘরটির জানালাগুলো বিরাট বড় এবং মোটা পর্দা দিয়ে আড়াল করে রাখায় এই দিনের বেলাতেও ঘরটা মিশমিশে অন্ধকার। অবশ্য শুধু ঘরটা নয়, পুরো বাড়িটাই এই ভর দুপুরেও কেমন যেন অন্ধকারে ঘেরা, যেন সূর্যের আলো কোনো এক অদৃশ্য শক্তির সাথে সংঘর্ষ করে ঘরে ঢুকতে ব্যর্থ। স্যার, একজন আপনার সাথে দেখা করতে এসেছে, ওনাকে কি ভেতরে পাঠিয়ে দেব? একজন চাকর এসে ঘরে বসে থাকা ব্যক্তিকে উদ্দেশ্য করে কথাটা জিজ্ঞেস করে। হ্যাঁ, ওনাকে ঘরে পাঠিয়ে দাও। সাথে সাথেই উত্তর দেয় লোকটি, যেন এতক্ষণ ওনার জন্যেই অপেক্ষা করছিলেন তিনি। একটু পরেই ঘরে ঢোকে অল্প বয়সী ছিমছাম গোছের একজন মহিলা। আসতে পারি? হ্যাঁ, এসো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। মহিলাটি বেশ উৎফুল্ল কণ্ঠে ঘরের চারিদিকে নজর বোলাতে বোলাতে বলে, বাহ, ঘরটা তো ঠিক যেমন বলেছিলাম সেভাবেই সাজিয়েছ দেখছি। খুব ভালো, আমার কাজের জন্য একদম উপযুক্ত। আচ্ছা, তুমি পারবে তো কাজটা করতে? মহিলাটি ব্যঙ্গাত্মক কণ্ঠে জিজ্ঞেস করে। কেন? তোমার কোনো সন্দেহ আছে নাকি তুমি বিশ্বাস করতে পারছো না আমাকে? কোনটা? না না, তেমন না, আমি আসলে আরেকবার জিজ্ঞাসা করে নিলাম আর কি। আচ্ছা, এতে ওর কোনো ক্ষতি হবে না তো? ও ঠিক থাকবে তো? না, চিন্তা নেই। তোমার ঈশ্বর তোমায় যা দিতে পারেনি, আমার ঈশ্বর তা ঠিকই দেবেন তোমাকে। কিন্তু আমার ঈশ্বরকে করা প্রতিজ্ঞা মনে রেখো, কারণ তিনি কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ একদম পছন্দ করেন না। আমি যা যা আনতে বলেছিলাম সব এনেছো তো? আর আমি আমার প্রভুকে জাগানোর পর প্রভুর কাজ শেষ না হওয়া পর্যন্ত এ যজ্ঞ চলবে। আর আমার যজ্ঞ শেষ না হওয়া পর্যন্ত এ ঘরে অন্য কেউ ঢুকতে পারবে না, মনে থাকে যেন। মেয়েটির কথা শেষ হলে লোকটি এবার সম্মতিসূচক মৃদু মাথা নাড়িয়ে কিছু জিনিস সহ একটা মাটির কলসের আকৃতির কিছু একটা মহিলাটির দিকে এগিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু যেতে যেতে সে এটা খেয়াল করে না যে মহিলাটির মুখে ফুটে উঠেছে এক কুটিল হাসি। মেঘ, তোমার হলো? আর কতক্ষণ লাগবে? এবার কিন্তু সত্যি সত্যিই দেরি হয়ে যাবে। মেঘের উদ্দেশ্যে কথাগুলো বলে ঋদ্ধি। ঋদ্ধি রায় কলকাতার নামকরা একটা কলেজের জিওগ্রাফি প্রফেসর ছিল বলার কারণ হলো এই কিছুদিন হলো ঋদ্ধির বদলি হয়েছে এই পাহাড়ে ঘেরা ছোট্ট শহরটার নবনির্মিত এই কলেজটায়। আর যার উদ্দেশ্যে এতক্ষণ ধরে কথাগুলো বলছে সে হলো মেঘ, ওর স্ত্রী। কলেজ লাইফ থেকেই ওদের আলাপ, এরপর বিয়ে। এই 1 সপ্তাহ হলো ওরা এই শহরের ছোট এই বাড়িটাতে শিফট করেছে। মেঘ, তোমার হলো? আবারও মেঘের উদ্দেশ্যে বলে ওঠে ঋদ্ধি, কিন্তু পাশের ঘর থেকে কোনো উত্তর না আসায় এবার ঋদ্ধি পা বাড়ায় সেদিকে। ও ঘরের দরজাটা হালকা করে খোলা। দরজা ঠেলে ভেতরে ঢোকে ঋদ্ধি, আর ঘরে ঢুকেই দেখে ডান হাতের আঙুল চেপে ধরে বসে আছে মেঘ। কিন্তু হঠাৎ ঋদ্ধিকে দেখতে পেয়ে তাড়াতাড়ি হাতটা পিছন দিকে নিয়ে যায় মেঘ। কি গো, তুমি আবার এই ঘরে কখন এলে? চলো চলো, আমি রেডি, এখন বের হওয়া যাক, না হলে কিন্তু সত্যি দেরি হয়ে যাবে। মুখে একটা মেকি হাসির রেখা টেনে বলে ওঠে মেঘ। সে না হয় হয়ে যাবে, কিন্তু তার আগে তোমার ডান হাতটা দেখি।
এটা বলেই মেঘকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ঋদ্ধি মেঘের ডান হাতটা টেনে সামনে আনতেই তার চোখে পড়ে মেঘের ডান হাতটা বেশ কিছুটা কেটে গিয়েছে। ঋদ্ধি একটু রাগত কণ্ঠে বলে ওঠে, এটা কিভাবে হলো মেঘ? একটু সাবধানে কাজ করলে কি হয় বলো তো? আরে না, আমি সাবধানেই কাজ করছিলাম, কিন্তু এটা কিভাবে হলো না বুঝলামই না, জানো তো। থাক থাক, হয়েছে হয়েছে, বুঝেছি, আর কিছু বলার দরকার নেই। ঋদ্ধির কথা শেষ হতে না হতেই বাড়ির কলিং বেলটা বেজে ওঠে। আর কে এসেছে এটা দেখার জন্য ঋদ্ধি মেঘকে ওপরে দাঁড়াতে বলে নিচে চলে যায়। মেঘ যেন একটু হাঁপ ছেড়ে বাঁচে। কলিং বেলটা এখন না বাজলে আর রক্ষে ছিল না, মনে মনেই বলে ওঠে মেঘ। কিন্তু সে সত্যিই বুঝতে পারে না চুল আঁচড়াতে গিয়ে কিভাবে তার হাতটা অতটা কেটে গেল। এসব ভাবতে ভাবতেই নিচের দিকে পা বাড়ায় মেঘ। এদিকে ঋদ্ধি দরজা খুলতেই ঘরে ঢোকে অনিকেত। অনিকেত হলো ঋদ্ধির ছোটবেলার বন্ধু। অনিকেত কলেজ শেষ করে একটা চাকরি নিয়ে এখানে চলে আসে। এরপর ঋদ্ধিরা এখানে আসার পর আবার অনিকেতের সঙ্গে দেখা। ঋদ্ধিদের এই বাড়িটিও অনিকেতই খুঁজে দিয়েছে। ঘরে ঢুকতে ঢুকতে অনিকেত প্রশ্ন করে, কিরে তোরা তৈরি তো? আর বলিস না, আমি তো তৈরিই ছিলাম, কিন্তু একটু আগে মেঘের ঘরে গিয়ে দেখি কিভাবে যেন হাত কেটে বসে রয়েছে। আর ওকে তো তুই চিনিসই, সেই কলেজ লাইফ থেকে কি পরিমাণ চঞ্চল। উদ্বিগ্ন মুখে অনিকেত প্রশ্ন করে, কি বলছিস কি? মেঘ আবার হাত কাটলো কিভাবে? ওপর থেকে নিচে নামছিল মেঘ। ওদের এইসব কথা শুনে বলে, আরে তোমরাও না যা তা নিয়ে চিন্তা করো, এত চিন্তার কিছু নেই, আমি একদম ঠিক আছি। চলো এখন তোমরা, না হলে কিন্তু এবার দেরি হয়ে যাবে। অনিকেত মেঘের দিকে এগিয়ে গিয়ে বলে, হ্যাঁ তুই কি ঠিক আছিস তা তো জানাই আছে। কই দেখি তো কতটা কেটেছিস? আরে না, বেশি না, একটু। আর তোর দেখে কাজ নেই, এখন চল। বলতে বলতে এক প্রকার জোর করেই ঋদ্ধি আর অনিকেতকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় মেঘ। এরপর ওরা তিনজন রওনা দেয়। আমি তোদের অপেক্ষাতেই ছিলাম। আয় আয়, ভেতরে আয়। উৎফুল্ল কণ্ঠে বাইরে দাঁড়িয়ে থাকা তিনজনের উদ্দেশ্যে কথাগুলো বললেন তিনি। এরপর প্রফেসর শঙ্খের সাথে সাথে ঘরে ঢোকে ঋদ্ধি, মেঘ এবং অনিকেত। প্রফেসর শঙ্খ হলেন ঋদ্ধিদের কলেজের প্রাক্তন শিক্ষক। সেই সাথে প্রফেসর একজন প্যারানর্মাল এক্সপার্টও বটে। এখন তিনি এই বিষয়গুলো নিয়েই রিসার্চ করছেন। ঋদ্ধিরা এখানে শিফট হয়েছে শুনে আজ প্রফেসর নিমন্ত্রণ করেছেন ওদের তার বাড়িতে। খুব প্রাণোচ্ছল মানুষ এই প্রফেসর। বিয়ে না করায় তিনি বাড়িতে একাই থাকেন। এরপর গল্প, আড্ডা, খাওয়া দাওয়ার পর সময়টা বেশ ভালোই কাটে ওদের। রাতের দিকে প্রফেসরকে বিদায় জানিয়ে ঋদ্ধি আর মেঘ তাদের বাড়ির দিকে, আর অনিকেত তার বাড়িতে ফিরে যায়। ঋদ্ধি আর মেঘও ফিরে আসে তাদের বাড়িতে। সেদিন মাঝরাতে কেমন যেন এক অস্বস্তিতে ঘুম ভেঙে যায় ঋদ্ধির। সে বুঝতে পারে হঠাৎ করেই ঘরটা প্রচণ্ড ঠান্ডা হয়ে গিয়েছে, আর সেই জন্যেই ওর ঘুমটা ভেঙেছে। কিন্তু হঠাৎ করে ঘরটা এত ঠান্ডা হওয়ার কারণ খুঁজতে খুঁজতে ঋদ্ধির চোখে পড়ে ওদের দক্ষিণ দিকে জানালাটা হাট করে খোলা আছে। আর সেই জন্যেই এত ঠান্ডা। ঋদ্ধি দ্রুত পায়ে বিছানা থেকে নেমে জানালাটা বন্ধ করতে যায়। জানালাটা বন্ধ করতে করতে ভাবতে থাকে ঋদ্ধি, কিন্তু আমার তো স্পষ্ট মনে আছে যে ঘুমোতে যাওয়ার আগে আমি দেখেছিলাম মেঘ জানলাটা বন্ধ করছে। তাহলে ওটা আবার খুললো কিভাবে? না, এই মেঘটাকে নিয়ে আর পারা গেল না। ওই হয়তো জানলাটা ঠিক করে লাগাই। এইসব ভাবতে ভাবতেই আবার বিছানায় এসে শুয়ে পড়ে। কিন্তু এই তাড়াহুড়োয়
ঋদ্ধি একবারের জন্য এটা খেয়াল করল না যে ঘরের কোণে দাঁড়িয়ে থাকা একটা মিশ কালো ছায়া আস্তে আস্তে মিশে যাচ্ছে ঘুমন্ত মেঘের শরীরের সাথে। মেঘ এমনিতে খুব সকালেই উঠে ব্রেকফাস্ট বানিয়ে দেয় ঋদ্ধিকে, কিন্তু আজ কোনো এক অজানা কারণে মেঘের ঘুম ভাঙে মাঝ দুপুরে। সূর্যের আলো চোখে এসে পড়ায়। চোখ কচলে ঘড়ির দিকে তাকাতেই চমকে ওঠে মেঘ। এ কি, এত বেলা কখন হয়ে গেল? আর আমি এতক্ষণ পর্যন্ত ঘুমিয়েছিলাম। নিজের মনেই এইসব ভাবতে ভাবতেই বিছানা থেকে নামতে যায় সে, আর তখনই বুঝতে পারে কোনো এক অজানা কারণে অসম্ভব ব্যথা ওর গায়ে, যেন কেউ বেধড়ক মেরেছে ওকে, আর এই জন্য বিছানা থেকে নামতেও যেন কষ্ট হচ্ছে। এরপর খুব কষ্টে বিছানা থেকে নেমে আস্তে আস্তে আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই মেঘ চমকে ওঠে। এ কি অবস্থা হয়েছে তার? মেঘ দেখে ওর সারা গায়ে লাল লাল দাগ পড়েছে, যেন কারোর সাথে খুব ধস্তাধস্তি হয়েছে তার। কিন্তু কাল রাতে সে ঘুমানোর পর এমন কি হলো যে তার গায়ে এক রাতে এমন দাগ পড়ে গেল? বুঝতে পারে না মেঘ। ঋদ্ধি বিকেলে অন্য দিনের তুলনায় তাড়াতাড়ি বাড়িতে ফেরে, কারণ আজ সকালে সে অফিস যাওয়ার সময় মেঘকে কয়েকবার ডেকেও ঘুম থেকে তুলতে পারেনি, আর এরপর সারাদিন মেঘের কোনো ফোনও আসেনি। বিকেলে বাড়িতে ফিরে ঋদ্ধি দেখে মেঘ নিজের বিছানায় শুয়ে আছে। ঋদ্ধি এসে মেঘের পাশে বসে ওর কপালে হাত দিতেই চোখ তুলে তাকায় মেঘ। বেশ উদ্বিগ্ন কণ্ঠে ঋদ্ধি জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? শরীর খারাপ করছে? বুঝতে পারছি না গো, আজ না হঠাৎ করে শরীরটা খুব খারাপ লাগছে। সারা শরীরে অসম্ভব ব্যথা। আর আর দেখো, এই দেখো, আমার সারা শরীরে না কিসের যেন দাগ পড়ে গিয়েছে। বলতে বলতেই গায়ের চাদর সরিয়ে নিয়ে হাতে পায়ে হওয়া দাগগুলো দেখায় ঋদ্ধিকে। সেগুলো দেখে উত্তেজিত কণ্ঠে ঋদ্ধি প্রশ্ন করে, এ কি, এগুলো কিভাবে হলো? জানি না গো, কিন্তু আমার সারা শরীরে এমন হয়েছে। ঋদ্ধি মেঘের কথাগুলো শুনে আর দেরি না করে দ্রুত ওকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার খুব স্বাভাবিকভাবেই বলে, হ্যাঁ, এটা নিয়ে সেরকম চিন্তার কিছু নেই, হয়তো কোনো পাহাড়ি পোকামাকড়ের কামড় থেকে এরকমটা হতে পারে। এরপর কিছু ওষুধ দিয়ে তিনি মেঘকে ছেড়ে দেন এবং ঋদ্ধি মেঘকে নিয়ে বাড়িতে ফিরে আসে। সারাদিন কিছু খাওয়া হয়নি, আর মেঘ অসুস্থ থাকায় সারাদিন রান্নাও করা হয়নি। এদিকে রাতে রান্না না করলে রাতটাও ওদের না খেয়েই কাটাতে হবে। তাই বাড়িতে ফিরে মেঘ আর দেরি না করে অসুস্থ শরীরে রাতের জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে রান্নাঘরে চলে যায়। এদিকে ঋদ্ধি ফ্রেশ হয়ে এসে মেঘকে রান্নাঘরে দেখতে পেয়ে দ্রুত রান্নাঘরে চলে যায়। বেশ রাগত কণ্ঠে ঋদ্ধি বলে ওঠে, এখানে কি করছো মেঘ? তোমাকে না বিশ্রাম করতে বলেছেন ডাক্তার? আরে সারাদিন তো কিছু রান্না হয়নি, রাতে খাওয়ারও কিছু নেই, তাই একটু। রাতের খাবারের চিন্তা তোমাকে করতে হবে না, আমি রান্না করছি, তুমি যাও যাও ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। এটুকু বলে এক প্রকার জোর করেই মেঘকে নিজের ঘরে পাঠিয়ে দেয় ঋদ্ধি। ঋদ্ধির সাথে কথায় পারবে না জেনে মেঘও আর বেশি কথা না বাড়িয়ে চুপচাপ ও ঘরে চলে যায়। ঋদ্ধি এরপর রান্না শেষে মেঘকে খেতে ডাকে, কিন্তু মেঘ তেমন কিছুই খায় না। ঋদ্ধি প্রথমে একটু জোর করলেও পরে মেঘের শরীর খারাপ দেখে আর খুব বেশি জোর না করে ওকে অল্প একটু খাইয়ে ঘরে পাঠিয়ে দেয়, আর নিজেও খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি শুয়ে পড়ে। কিন্তু আজ আবারও হঠাৎ কোনো এক অজানা অস্বস্তিতে
মাঝরাতে ঘুম ভেঙে যায় ঋদ্ধির। বিছানার উপরে উঠে বসে ঋদ্ধি, আর তখনই সে আবিষ্কার করে মেঘ তার পাশে নেই। প্রথমটায় সে ভাবে হয়তো মেঘ বাথরুমে গিয়েছে, এই ভেবে সে আবার শুয়েই পড়তে যাচ্ছিল। কিন্তু মেঘের অসুস্থতার কথা ভেবে আস্তে আস্তে বিছানা থেকে নেমে বাথরুমের কাছে গিয়ে দেখে বাথরুম ফাঁকা, কেউ নেই সেখানে। এবার ঋদ্ধি বেশ চিন্তিত হয়ে পড়ে, আর আস্তে আস্তে মেঘকে খুঁজতে ঘর থেকে বেরিয়ে নিচে চলে আসে। কিন্তু সারা বাড়ি খোঁজার পরেও মেঘের কোনো খোঁজ পায় না। এত রাতে এই অসুস্থ শরীর নিয়ে কোথায় যেতে পারে মেঘ? এইসব ভাবতে ভাবতেই হঠাৎ ঋদ্ধির কানে একটা শব্দ আসে। মনে হচ্ছে কেউ যেন খুব শক্ত কোনো হাড় দাঁত দিয়ে ভাঙছে, আর শব্দটা আসছে কিচেন থেকে। আর সারা বাড়ি দেখা হলেও এখনো কিচেনটা দেখা হয়নি। এটা ভেবেই খুব আস্তে আস্তে ঋদ্ধি কিচেনের দিকে পা বাড়ায়, আর কিচেনের দরজার সামনে আসতেই ফ্রিজের মধ্যেকার মৃদু আলোতে ঋদ্ধি দেখে ফ্রিজে রাখা একটা কাঁচা গোটা মুরগি ফ্রিজের সামনে পড়ে আছে, আর মেঘ সেই মুরগিটার পায়ের দিকের একটা অংশ ছেড়ে নিয়ে চিবোচ্ছে। আর সেই হাড় ভাঙার মটমট শব্দই শুনতে পেয়েছিল ঋদ্ধি। এই দৃশ্য দেখে এক মুহূর্তে পেটটা গুলিয়ে প্রায় বমি চলে আসে ঋদ্ধির। কিন্তু ও নিজেকে একটু সামনে নিয়ে দ্রুত পায়ে কিচেনে ঢুকে পড়ে, আর পেছন থেকে মেঘকে একটা ঝাঁকুনি দিয়ে বেশ উদ্ভ্রান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, এই মেঘ, এসব কি বলছো তুমি? আর এই ডাকে মেঘের যেন সম্বিত ফিরে আসে বলে মনে হয়, আর সাথে সাথেই মেঘ ঋদ্ধির কোলে জ্ঞান হারিয়ে পড়ে যায়। কিন্তু এত কিছুর মধ্যে ঋদ্ধি লক্ষ্যই করে না যে মেঘের পেটের অংশটা আগের থেকে যেন একটু বেশি ফুলে গিয়েছে। ঋদ্ধি এরপর দ্রুত ওকে বিছানায় এনে শুইয়ে দেয়, আর ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে। বেশ কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসে মেঘের, কিন্তু জ্ঞান ফেরার পর থেকেই মেঘ বীভৎসভাবে বমি করতে থাকে, আর বমির সাথে উঠে আসে চাপ চাপ রক্ত আর কিছু কাঁচা মাংসের দলা। ঋদ্ধি অনেক চেষ্টার পরেও মেঘের বমি থামে না। এভাবে কোনো মতে রাতটা কেটে ভোরের আলো ফুটতেই মেঘকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয় ঋদ্ধি। ডাক্তার চেক আপ করে মেঘের এমন অস্বাভাবিকতার কোনো কারণ খুঁজেই পান না। এরপর ঋদ্ধি মেঘকে নিয়ে বাড়িতে ফিরে আসে। সেদিন মাঝরাতে ঘুমের মধ্যে ঋদ্ধির মনে হয় তার শরীরের উপর যেন ভারী কিছু চেপে বসে আছে। অস্বস্তিতে ঘুমটা ভেঙে যায় ঋদ্ধির, আর চোখ খুলতেই দেখতে পায় মেঘ ওর গায়ের ওপর উঠে বসে আছে। ও কেমন যেন এক অদ্ভুত ভঙ্গিতে সামনে পেছনে দোল খাচ্ছে, আর কি যেন বিড়বিড় করছে মুখে, আর সেই সাথে ওর চুলগুলো সাপের ফনার মতো দুলছে। এবার ঋদ্ধিকে ঘুম ভেঙে তাকাতে দেখে হঠাৎ করেই মেঘ দোল খাওয়া বন্ধ করে একদম শান্ত হয়ে বসে নিজের দু হাত দিয়ে আস্তে আস্তে মুখের সামনে থেকে চুলগুলো সরিয়ে একটা হিস হিসে কণ্ঠে বলতে থাকে, কিরে ওভাবে তাকিয়ে কি দেখছিস? মরবি মরবি, তুইও মরবি। এটুকু বলেই এক বিকট রক্ত হিম করা হাসি হাসতে হাসতে নিজের ডান হাতের বড় নখরযুক্ত আঙুলটা চালিয়ে দেয় ঋদ্ধির বুক লক্ষ্য করে।
কিন্তু ঋদ্ধি নিজের হাতগুলো আচমকা সামনে আনতেই নখের আঁচড় বুকে না লেগে লাগে ঋদ্ধির হাতে। আর তারপর মুহূর্তের মধ্যেই জ্ঞান হারিয়ে ঋদ্ধির ওপরেই ঢলে পড়ে মেঘ। মেঘকে ধরে আস্তে আস্তে বিছানায় শুইয়ে দেয় সে। কি ঘটছে তাদের সাথে বুঝতে পারে না ঋদ্ধি। পরদিন সারা দিন মেঘ বেঘরে ঘুমায়, যেন কতদিন ঠিকভাবে ঘুমোয়নিও। ঋদ্ধিও ওকে আর বেশি ডাকাডাকি করে না। ঋদ্ধির সেদিন ছুটি থাকায় সারাদিন বাড়িতেই ছিল সে। সেদিন বিকেলের দিকে ওদের সাথে দেখা করতে আসে অনিকেত। অনিকেত বাড়িতে ঢুকে সোফায় বসে। ঋদ্ধির এমন অবস্থা দেখে জিজ্ঞেস করে, কি রে, কি হয়েছে তোর? আর তোকে এরকম উদ্বিগ্ন দেখাচ্ছে কেন? আর মেঘই বা কোথায়? এটুকু বলেই অনিকেত মেঘের নাম ধরে ডাকতে থাকে। মেঘ, এই মেঘ, এ কোথায় তুই? আজ অনেকদিন পর জমি আড্ডা দেবো সকলে মিলে, এদিকে আয় শিগগিরই। প্রফুল্ল কণ্ঠে দোতলার দিকে তাকিয়ে বলে ওঠে অনিকেত। গম্ভীর কণ্ঠে ঋদ্ধি বলে ওঠে, ওকে ডাকিস না ভাই, ও ঘুমোচ্ছে। এই অবেলায় ঘুমোচ্ছে? ও তো এমন সময় ঘুমানোর পাত্রী নয়। কিরে, শরীর টরীর খারাপ নাকি ওর? আর তখনই ঋদ্ধি আর নিজেকে সামলাতে না পেরে অনিকেতকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। এই এই কিরে, কি হয়েছে তোর? এভাবে কাঁদছিস কেন? সবটা খুলে বল আমাকে। ঋদ্ধির মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে দিতে জিজ্ঞেস করে অনিকেত। ঋদ্ধি এবার কান্না জড়িত কণ্ঠেই অনিকেতকে কয়েকদিন ধরে তাদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে অনিকেতের কপালে গভীর চিন্তার ভাঁজ ফুটে ওঠে। ভাই, তুই যা বলছিস সবকিছু যদি আদৌ সত্যি হয়ে থাকে তাহলে তো বিষয়টা খুব অস্বাভাবিক আর একই সাথে চিন্তারও বটে। আমার মনে হয় মেঘকে তোর কোনো ভালো সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত। আচ্ছা শোন, তুই শান্ত হ আর এত চিন্তা করিস না। আমার একজন ভালো চেনা জানা সাইকিয়াট্রিস্ট রয়েছেন, আমি কালই তার সাথে তোদের অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করছি। সবকিছু ঠিক হয়ে যাবে, তুই একদম চিন্তা করিস না। বেশ সান্ত্বনার ভঙ্গিতেই কথাগুলো বলে দ্রুত ওদের বাড়ি থেকে বেরিয়ে যায় অনিকেত। সেদিন আর মেঘ খাবারটুকুও খেতে ওঠে না। তাই রাতে ঋদ্ধিও নিজের কিছু কাজ দ্রুত সেরে শুয়ে পড়ে মেঘের পাশে। হঠাৎ মাঝরাতে ঋদ্ধির ঘুম ভেঙে যায় কেমন একটা ক্যাঁচ ক্যাঁচ শব্দে। ঘুম ভেঙে উঠতে ঋদ্ধির চোখ যায় নিজের পাশে মেঘ ঠিক আছে কিনা দেখার জন্য, কিন্তু সে দেখতে পায় মেঘ সেখানে নেই। এদিকে তখনও সেই ক্যাঁচ ক্যাঁচ শব্দটা হয়েই যাচ্ছে। এবার শব্দের উৎস লক্ষ্য করে ঋদ্ধি নিজের পায়ের দিক বরাবর সোজা তাকাতেই দেখতে পায় একটা নারী অবয়ব উবু হয়ে সেখানে বসে আছে। আর মনে হচ্ছে যেন সেখান থেকেই শব্দটা আসছে। ঋদ্ধি বেশ ভয় পায়, আর তাই সে দ্রুত কিন্তু সন্তর্পণে বিছানা থেকে নেমে ঘরের আলো জ্বালিয়ে দিতেই দেখতে পায় একটু আগে দেখা সেই অবয়বটা হলো মেঘের। সে মেঝেতে উবু হয়ে বসে আছে, তার চুলগুলো খোলা, আর অন্ধকারে বসে কি যেন খাচ্ছিল। কিন্তু হঠাৎ আলো জ্বলে ওঠার সাথে সাথে তার খাওয়াটা থেমে যায়। ঋদ্ধি আস্তে আস্তে মেঘের দিকে এগিয়ে যায় আর দেখতে পায় মেঘের মুখে একটা বুনো ইঁদুর। মেঘের দাঁতগুলো ক্রমশ চেপে বসেছে ইঁদুরটার শরীরে, আর ইঁদুরটা এখনো জীবন্ত থাকায় সেখান থেকেই ক্যাঁচ ক্যাঁচ শব্দটা আসছে। সেই সাথে ঋদ্ধি আরো দেখে মেঘের পায়ের কাছে পড়ে আছে একটা পাখির ছিন্ন ভিন্ন দেহ, যার ছোট হৃৎপিণ্ডটা এখনো মেঘ নিজের বাঁ হাতে ধরে আছে। এসব দেখে ঋদ্ধির প্রায় বমি পেয়ে যায়, আর সেই সাথে মেঘের সামনে ঝুলে থাকা খোলা চুলের আড়াল থেকে হালকাভাবে বেরিয়ে আসে
মেঘের রক্ত জবার মতো লাল চোখগুলো। তা দেখে ঋদ্ধির মেরুদণ্ড বেয়ে নেমে যায় একটা হিমেল রক্তের স্রোত। এবার ডান হাতে মৃত ইঁদুরটাকে নামিয়ে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দেয় মেঘ। তার চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাগুলো দেখে ঋদ্ধির মনে হতে থাকে ওর পাগুলো যেন কেউ শক্ত কিছু দিয়ে মাটির সাথে একদম গেঁথে দিয়েছে। কি ওভাবে তাকিয়ে তাকিয়ে কি দেখছিস তুই? হ্যাঁ, মরবি মরবি, তুইও মরবি আর এও মরবে, কেউ বাঁচবি না। একটা অদ্ভুত জান্তব কণ্ঠে কথাগুলো বলে বিকট শব্দে হাসতে থাকে মেঘ। আর হাসতে হাসতেই নিজের বাম হাতে থাকা পাখির হৃৎপিণ্ডটা মুখে ভরে চিবোতে থাকে। আর এরপরেই ঋদ্ধির সামনে জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে যায় মেঘ। মেঘের এমন আচরণে ঋদ্ধি কিছুক্ষণ পাথরের মতো বসে থাকে। অতঃপর মেঘের জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে যাওয়ার শব্দে সম্বিত ফেরে তার। এভাবে কোনোভাবে সেদিনের রাতটা পার হয়। পরদিন ভোরের আলো ফুটতে ঋদ্ধি ফোন করে অনিকেতকে, আর আগের রাতের ঘটে যাওয়া সমস্ত ঘটনা তাকে খুলে বলে। সবকিছু শোনার পর অনিকেত বলে, আমি সাইকিয়াট্রিস্টের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি মেঘের জন্য। দুপুরে তৈরি থাকিস, আমরা আজই যাব ওকে নিয়ে ডাক্তারের কাছে। এটুকু বলে অনিকেত ফোন রেখে দেয়। এরপর সেদিন বিকেলে মেঘকে নিয়ে যাওয়া হয় ডাক্তারের কাছে। কিন্তু বহু পরীক্ষা নিরীক্ষার পরেও ডাক্তার মেঘের মধ্যে অস্বাভাবিক কোনো কিছুই খুঁজে পায় না এবং মেঘকে কিছু ওষুধ দিয়ে বিশ্রাম নিতে বলে। আর শেষে বলেন মেঘকে কোনো গাইনোকোলজিস্ট দেখাতে। এরপর মেঘকে বাড়ি নিয়ে আসার পর সেদিন মাঝরাত থেকে মেঘ হঠাৎ করেই অস্বাভাবিকভাবে বমি করতে শুরু করে। অদ্ভুত সবুজ রঙের বমি। কোনোভাবে সেদিনের রাতটা পার হতেই ঋদ্ধি মেঘকে নিয়ে একজন গাইনোকোলজিস্টের কাছে যায় ও সমস্ত ঘটনা খুলে বলে। সবকিছু শুনে ডাক্তার কিছু টেস্ট দেয়। ঋদ্ধি মেঘকে নিয়ে টেস্টগুলো করিয়ে আবার ডাক্তারের কাছে আসে। ডাক্তার সকল টেস্ট রিপোর্ট দেখে বলে, কংগ্রাচুলেশনস মিস্টার ঋদ্ধি, মেঘ ইজ প্রেগনেন্ট। কিন্তু ওনার প্রেগনেন্সিতে কিছু কমপ্লিকেশনস আছে, তাই এই মুহূর্তে ওনার প্রপার রেস্টের প্রয়োজন এবং উনি যেন কোনো কারণে উত্তেজিত না হয়ে পড়েন, এটা একটু খেয়াল রাখবেন। ডাক্তারের বলা কথাগুলো শুনে মেঘ আর ঋদ্ধির যেন খুশির সীমা থাকে না। ঋদ্ধি মেঘকে নিয়ে বাড়ি ফিরে আসে। সেদিন বিকেলে অনিকেত আসে ঋদ্ধিদের বাড়িতে মেঘকে দেখতে। অনিকেত লক্ষ্য করে ঋদ্ধি আজ বেশ খুশি, তাই সে ঋদ্ধির উদ্দেশ্যে জিজ্ঞেস করে, কিরে ভাই, তোকে আজ বেশ খুশি খুশি লাগছে, তা কি হয়েছে? এবার ঋদ্ধি অনিকেতের কথাগুলো শুনে অনিকেতকে জড়িয়ে ধরে আর বলে, অনি, বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে। অনিকেত ঋদ্ধির কথা বুঝতে না পেরে প্রশ্ন করে, মানে কি বলতে চাইছিস, একটু খুলে বল। এরপর ঋদ্ধি অনিকেতকে সকালে ডাক্তারের বলা কথাগুলো বলে। সবকিছু শুনে অনিকেতের মুখেও হাসির রেখা দেখা যায়। আরে, এটা তো বিশাল একটা খুশির খবর। এত বড় খবরটা তুই আমাকে এখন দিচ্ছিস? হ্যাঁ, এটুকু বলে অনি আর ঋদ্ধি উপরে উঠে যায় মেঘের সাথে দেখা করতে। সেদিন রাতে একটা গা শিরশিরে শব্দে ঘুম পাতলা হয়ে যায় ঋদ্ধির। ঘুমের মধ্যেই ঋদ্ধি নিজের পাশে হাত দিয়ে মেঘকে স্বভাববশত খুঁজতে থাকে, কিন্তু নিজের পাশে মেঘকে খুঁজে না পেয়ে ঘুম ছুটে যায় ঋদ্ধির। আর সে তড়িঘড়ি বিছানায় উঠে বসে আর নিজের চারদিকে মেঘকে খুঁজতে থাকে, কিন্তু খুঁজে পায় না।
আর ঠিক তখনই আবার ঋদ্ধির কানে ভেসে আসে সেই গা শিরশিরে শব্দ, যেন কেউ ধারালো নখ দিয়ে কাঠের উপর আঁচড় কাটছে। শব্দের উৎস খুঁজতে ঋদ্ধি ঘরের সিলিং এর দিকে তাকায়, আর তখন সে দেখতে পায় মেঘ যেন কোনো অলৌকিক শক্তি বলে সিলিং থেকে কোনো চার পেয়ে জন্তুর মতো পায়ে ভর করে ঝুলে আছে। আর সেই অবস্থাতেই মেঘ তার হাতের ধারালো নখ দিয়ে উপরের কাঠের সিলিং এর ওপর আঁচড় কাটছে। মেঘের এমন আচরণে ঋদ্ধি কিছু সময়ের জন্য হতভম্ব হয়ে যায়। এদিকে মেঘ ঋদ্ধিকে উঠে বসতে দেখে সিলিং ছেড়ে ধপ করে বিছানার উপর ঋদ্ধির সামনে এসে পড়ে। এতে করে ঋদ্ধির সম্বিত ফিরে আসে। ঠিক তখনই ঋদ্ধি লক্ষ্য করে মেঘের পেটের অংশটা বেশ অনেকটাই ফুলে আছে। এদিকে ঋদ্ধি নিজেকে একটু ধাতস্থ করে মেঘকে ধরতে যায়, আর ঠিক তখনই ঋদ্ধিকে অবাক করে দিয়ে মেঘ খিলখিল করে হেসে ওঠে আর অদ্ভুত দ্রুততার সঙ্গে উঠে বসে বিছানার ওপরে একদম ঋদ্ধির সামনে। এবার মেঘ ওভাবে হাসতে হাসতেই আস্তে আস্তে সামনে পিছনে দুলতে থাকে, আর কি যেন মুখে বিড়বিড় করতে থাকে। মেঘ, এই মেঘ, কি হয়েছে তোমার? তুমি এমন অস্বাভাবিক আচরণ করছো কেন? আর তুমি সিলিং এর ওখানে পৌঁছলে কিভাবে? তোমাকে না ডাক্তার রেস্ট করতে বলেছে? না হলে তোমার সাথে সাথে তোমার মধ্যে থাকা ছোট্ট প্রাণটারও ক্ষতি হবে যে। ঋদ্ধির বলা শেষ কথাটা শুনে নিজের দোল খাওয়া থামিয়ে মেঘ একদম শান্ত হয়ে যায়। ঋদ্ধি ভাবে মেঘ বুঝি এবার স্বাভাবিক হলো। এটা ভেবেই ঋদ্ধি মেঘের গায়ে হাত দিতে যায়, কিন্তু ঋদ্ধি জানতো না এখনো তার অবাক হওয়ার অনেক বাকি। মেঘ আবারও ঋদ্ধিকে অবাক করে দিয়ে খুব বিকট শব্দে হেসে ওঠে আর অদ্ভুত জান্তব কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ জানি তো, ওর মধ্যে আর একটা প্রাণ বেড়ে উঠছে, আর তাই তো আগে ওটাকে মারবো, তারপর একে মারবো, আর সব শেষে মরবি তুই, কেউ বাঁচবি না। আমাকে যখন এখানে একবার ডেকে আনা হয়েছে, তখন তোদের প্রাণের বলি না নিয়ে, তোদের গরম রক্ত না নিয়ে আমি যাব না। এটুকু বলেই ঋদ্ধিকে কিছু করার বা বলার সুযোগ না দিয়ে মেঘ এবার নিজের গায়ে নখ দিয়ে আঁচড় কাটতে থাকে, যার ফলে শরীরের বেশ কিছু জায়গা চিরে সেখান থেকে বেরিয়ে আসতে থাকে তাজা রক্ত। এত কিছুর মধ্যেও ঋদ্ধি লক্ষ্য করে রক্ত দেখে মেঘের চোখ যেন মুহূর্তের জন্য একবার চকচক করে উঠল, আর সাথে সাথেই মেঘ মুখ ডুবিয়ে দিয়ে নিজের শরীরের রক্তই খেতে শুরু করল। আর কিছুক্ষণের মধ্যেই মেঘ জ্ঞান হারিয়ে বিছানায় ঋদ্ধির কোলের উপর ঢলে পড়ল। এই অল্প সময়ের মধ্যে এত ঘটনা নিজের চোখের সামনে দেখে ঋদ্ধি স্তম্ভিত। এই মুহূর্তে ওর কি করা উচিত তা বুঝে উঠতে পারছে না, কিন্তু এই সময় ওর চোখের সামনে যা ঘটে গেল তাতে এটুকু সে নিশ্চিত যে এটা কোনো সাধারণ মানুষের মানসিক কোনো সমস্যার লক্ষণ নয়, বরং এর পেছনে হয়তো অতিপ্রাকৃত কোনো কিছু রয়েছে। এইসব চিন্তা করেই ঋদ্ধি ভিতরে ভিতরে শিউরে ওঠে। পরদিন ভোরে আলো ফুটতেই অনিকেতের ফোনে ঋদ্ধির নম্বর থেকে কল আসে। এত ভোরে ঋদ্ধির ফোন পেয়ে অনিকেত একটু অবাক হয়ে ফোনটা রিসিভ করে বলে, কি রে ঋদ্ধি, এত ভোরে ফোন করলি যে? সব ঠিক আছে তো? তোরা সবাই ঠিক আছিস তো? হ্যাঁ রে,
আপাতত সব ঠিক আছে, কিন্তু কিন্তু গতকাল রাতে একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে। সেগুলো এখন ফোনে বলা সম্ভব নয়। তুই শিগগির আমার বাড়ি চলে আয়। উদ্বিগ্ন ভীত কণ্ঠে কথাগুলো বলে কোনো মতে ফোনটা রেখে দেয় ঋদ্ধি। কিছুক্ষণের মধ্যেই হন্তদন্ত হয়ে ঋদ্ধির বাড়িতে পৌঁছায় অনিকেত। এই ঋদ্ধি, তোরা ঠিক আছিস তো? ঋদ্ধি গতকালের ঘটনাগুলো খুলে বলে অনিকেতকে। না, তুই যা বললি তাই যদি সত্যি হয় তাহলে তো খুবই চিন্তার বিষয়। আচ্ছা, মেঘ কোথায় আর এখনো কেমন আছে? এই চল তো ওকে একবার দেখে আসি। এটুকু বলে ঋদ্ধিকে সাথে নিয়ে মেঘের ঘরের দিকে পা বাড়ায় অনিকেত। মেঘ ঋদ্ধির শোয়ার ঘরে ঢুকে অনিকেতের কেমন যেন অস্বস্তি হতে শুরু করলো। ও বলে, কিরে, ঘরটা এমন অন্ধকার করে রেখেছিস কেন? কেমন যেন ঘুমট হয়ে আছে, আর এমন আষ্টি গন্ধ কেন ঘরটায়? এই পর্দাগুলো সরাতো, একটু আলো আসুক ঘরটায়, না হলে যে কিছুই দেখা যাচ্ছে না। এইসব বলতে বলতে অনিকেত নিজেই গিয়ে ঘরের পর্দাগুলো সরাতে থাকে। সেই সাথে ঋদ্ধিও চোখ দেয়। পর্দা সরাতেই ঘরটায় এক ঝাঁক আলো এসে ঢোকে। এবার ঋদ্ধি ও অনিকেত পিছন ফিরে যে দৃশ্য দেখে তাতে তাদের শরীরে ভয়ের এক শীতল স্রোত বয়ে যায়, আর সেই সাথে কাঁচা রক্তের আষ্টে গন্ধে শরীরটা গুলিয়ে ওঠে। জানলা থেকে আসা দিনের স্পষ্ট আলোয় ওরা দেখতে পায় মেঘ এক অদ্ভুত ভঙ্গিতে বসে আছে, আর ওর হাতে ধরা একটা বিড়াল, যার মাথাটা বিছানারই একটা পাশে এখন বিস্ফারিত চোখে পড়ে আছে, আর সেখান থেকেই তাজা রক্ত গড়িয়ে পড়ে ভিজিয়ে ফেলছে বিছানার চাদর। আর এই আষ্টে গন্ধটাও ওখান থেকেই আসছে। বিড়ালটার পিঠের দিকটাই এতক্ষণ যেন পরম আনন্দে খাচ্ছিল মেঘ। ওর সারা মুখে তাজা রক্ত মাখা। কিন্তু হঠাৎ করে ঘরের পর্দা সরিয়ে দিতেই দিনের আলো ওর চোখে মুখে পড়ছে, আর তাতেই ওর মুখ থেকে বেরিয়ে আসছে একটা অদ্ভুত জান্তব গড় গড় শব্দ। হঠাৎ করে যে কেউ শব্দটা শুনলে মনে করবে কোনো বড় হিংস্র প্রাণী কোনো কারণে মারাত্মক রাগে গর্জন করছে। মেঘের এমন অবস্থা ঋদ্ধি আর সহ্য করতে না পেরে আস্তে আস্তে মেঘের দিকে এগিয়ে যেতে শুরু করে। কিন্তু ঋদ্ধিকে এগিয়ে আসতে দেখেই মেঘের কাছ থেকে আসা গড় গড় শব্দটা যেন আরো বেড়ে যায়, যেন ঋদ্ধি ওর দিকে এগিয়ে আসা দেখে ও আরো বেশি বিরক্ত হচ্ছে। আর মেঘ ওভাবেই অদ্ভুত জান্তব কণ্ঠে বলে ওঠে, আলো বন্ধ কর, এত আলো আমার সহ্য হচ্ছে না, আলো বন্ধ কর, তাহলে আমি ওর আরো ক্ষতি করে দেব। আলো বন্ধ কর, এই আলো আমার সহ্য হয় না। আর সেই সাথে এবার এক বিচ্ছিরি রকমের তীব্র চিৎকার শুরু করে, যেন এই আলোয় ওর সমস্ত শরীর জ্বলে যাচ্ছে। মেঘ যেন এবার দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ে নিজের হাতে এতক্ষণ ধরে থাকা বিড়ালটাকে এক টানে ছুঁড়ে ফেলে দেয়, আর চোখের পলকেই নিজেরই পায়ের একটা অংশ থেকে দাঁত দিয়ে ছিঁড়ে তুলে আনে তাজা মাংস, আর বিকট এক রক্ত জল করা হাসি দিয়ে সেটুকুও খুব বিচ্ছিরি ভাবে চিবোতে থাকে। এবার ওর অবস্থা বুঝতে পেরে ঋদ্ধি দ্রুত পায়ে ঘরের জানলার কাছে গিয়ে পর্দাগুলো আবার টেনে দেয়। আলো আসা বন্ধ হওয়ায় মেঘের চিৎকারও আস্তে আস্তে থেমে যায়, আরো আগের মতোই জান্তব কণ্ঠে বলে ওঠে, ঘর থেকে চলে যা, আমাকে একা থাকতে দে, আমাকে একা ছেড়ে দে। এটুকু বলেই মেঘ জ্ঞান হারিয়ে বিছানায় ঢলে পড়ে। ঋদ্ধি দ্রুত গিয়ে মেঘকে জড়িয়ে ধরে। এরপর ওরা দুজনে মিলে কোনো মতে মেঘের পায়ে ক্ষত জায়গাটা পরিষ্কার করে একটা ব্যান্ডেজ করে মেঘকে বিছানায় শুইয়ে দিয়ে নিচে নেমে আসে। ঋদ্ধি আর নিজেকে সামলাতে পারে না, অনিকেতকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। অনিকেতও কিছুক্ষণ আগে ওর চোখের সামনে ঘটে যাওয়া সমস্ত ঘটনা দেখে বাকরুদ্ধ।
ঋদ্ধিকে কি বলবে তাও বুঝে উঠতে পারে না। সেই সাথে ওর কপালে দেখা যায় গভীর চিন্তার ভাঁজ। বাইরে তুই তো সব কিছুই দেখলি নিজের চোখে। আমার কিন্তু এইসব ঘটনা খুব একটা স্বাভাবিক বলে মনে হচ্ছে না। আর আমার কেন জানি মনে হচ্ছে এর সাথে কিছু অপ্রাকৃতিক জড়িত আছে। বেশ ভয়ার্ত কণ্ঠে অনিকেতের উদ্দেশ্যে কথাগুলো বলে ঋদ্ধি। ঋদ্ধির শেষের কথাগুলোয় সম্বিত ফেরে অনিকেতের। অনিকেত বেশ অবাক হয়ে জিজ্ঞেস করে, মানে কি বলতে চাইছিস তুই? জড়ানো জড়ানো কণ্ঠে ঋদ্ধি বলে, অনি আমার আমার মনে হচ্ছে মেঘের সাথে যা কিছু ঘটছে তা স্বাভাবিক নয় রে। মনে হচ্ছে আমার ওর সাথে কিছু অপ্রাকৃতিক ঘটছে। অনিকেত একটু অবাক কণ্ঠে ঋদ্ধিকে বলে, এইসব তুই কি বলছিস ঋদ্ধি? তুই কি পাগল হয়ে গেলি? মানে তুই একটা পড়াশোনা জানা ছেলে, একটা কলেজের প্রফেসর হয়েও কিভাবে এইসব সংস্কারের জন্য কথা বিশ্বাস করিস বা বলতে পারছিস? আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না। আচ্ছা, ওপরে এখন যা যা ঘটলো তুই তো সব কিছু নিজের চোখেই দেখলি। ঘটনাগুলোর কোনো ব্যাখ্যা আছে তোর কাছে? এই পৃথিবীতে এমন অনেক ঘটনা আছে যা প্রতিনিয়ত ঘটে যায়, কিন্তু সায়েন্সের কাছে কোনো ব্যাখ্যা নেই এর। একটা মানুষ সে যতই অসুস্থ হোক না কেন, তার পক্ষে কি কোনো সাপোর্ট ছাড়া সিলিং থেকে ঝুলে থাকা সম্ভব? এর কোনো ব্যাখ্যা আছে তোর কাছে? ঋদ্ধির বলা কথাগুলো শুনে কিছুক্ষণ চুপ করে থাকে অনিকেত। তাই এবার তুই যাই বলিস না কেন, আমি কিন্তু প্রফেসর শঙ্খের বাড়ি যাবই যাব, আর সেটা এখনই। তোর যদি ইচ্ছা করে তুই চল, না হলে আমি একাই যাব, কিন্তু মেঘকে এই অবস্থায় আমি ফেলে রাখতে পারবো না, কিছুতেই না। বেশ উত্তেজিত কণ্ঠে কথাগুলো বলে দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায় ঋদ্ধি। সেই সাথে অনিকেতও আর কথা না বাড়িয়ে ঋদ্ধির পিছন পিছন বেরিয়ে যায়। কিছুক্ষণ পর তারা পৌঁছে যায় প্রফেসরের বাড়িতে। ও তোরা এত সকালে, সব ঠিক আছে তো রে? আয় আয় আয়, ভেতরে আয় আগে। বলতে বলতেই প্রফেসর শঙ্খ ওদের নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে। স্যার, কিচ্ছু ঠিক নেই স্যার। আমি জানি না কি হচ্ছে, প্রতিনিয়ত কি ঘটে চলেছে আমার আর মেঘের সাথে। আপনি আপনি প্লিজ আমাদের বাঁচান এর থেকে স্যার, আমাদের বাঁচান। প্রফেসরের উদ্দেশ্যে কথাগুলো বলতে বলতে একরকম কেঁদেই ফেলে ঋদ্ধি। আর কাঁদছিস কেন? কাঁদিস না। আর কি হয়েছে বা হচ্ছে সবটা আমায় খুলে বল। কি হয়েছে সেটা না জানলে আমি কিভাবে সাহায্য করব? ঋদ্ধিকে শান্ত করতে করতে কথাগুলো বলেন প্রফেসর। এবার ঋদ্ধি কিছুটা ধাতস্থ হয়ে তাদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলতে থাকে প্রফেসরকে। ঋদ্ধির বলা কথাগুলো শুনে প্রফেসরের কপালে ক্রমশ ভাঁজ পড়তে থাকে। ঋদ্ধির কথা শেষ হওয়ার কিছুক্ষণ পর প্রফেসর বেশ গম্ভীর কণ্ঠে বলতে শুরু করেন, তুই যা যা বলছিস তা যদি সত্যি হয় আসলে চিন্তার বিষয়, কিন্তু তারপরেও আজ আমি একবার তোর বাড়িতে যাব। সবকিছু নিজের চোখে একবার দেখাটা দরকার। কিন্তু আমি যতটা বুঝতে পারছি তাতে আমার কেন যেন মনে হচ্ছে মেঘের ওপর কেউ বৌদ্ধতন্ত্রের প্রয়োগ করেছে, মারাত্মক কোনো শক্তির চালনা করেছে। কিন্তু কোন শক্তি এগুলো বলার আগে আমি আজ তোর বাড়িতে একবার যাব। প্রফেসরের কথায় সম্মতি জানিয়ে ঋদ্ধি ও অনিকেত ফিরে আসে। সেদিন সন্ধ্যায় প্রফেসর ঋদ্ধির বাড়িতে উপস্থিত হন। প্রফেসরকে দেখে ঋদ্ধির উদ্বিগ্ন চোখে যেন একটু আশার আলো দেখা যায়, কিন্তু বাড়ির মধ্যে পা রাখতেই প্রফেসরের কেমন যেন এক অস্বস্তি হতে শুরু করে। প্রফেসর শঙ্খ সারা বাড়ি ঘুরে দেখতে দেখতে বলে ওঠেন, এ বাড়িতে যা আছে তা খুবই মারাত্মক, কারণ সারা বাড়ি থেকে কেমন যেন একটা আষ্টে গন্ধ আসছে। তোরা কি পাচ্ছিস? অনি ও ঋদ্ধি না সূচক মাথা নাড়ে। এবার আমাকে মেঘের ঘরটায় নিয়ে চল,
ওর অবস্থাটা দেখা প্রয়োজন। ঋদ্ধি এবার প্রফেসর ও অনিকেতকে সাথে নিয়ে মেঘের ঘরে প্রবেশ করে। প্রফেসর এমনিতেই বাড়িতে প্রবেশের পর থেকেই বিড়বিড় করে কি একটা মন্ত্র জপ করেই চলেছেন, কিন্তু মেঘের ঘরে ঢোকার সময় তিনি মন্ত্রটা আরো জোরে এবং দৃঢ়ভাবে আওড়াতে শুরু করে। আর সেই সাথে তিনি ঋদ্ধিকে নির্দেশ দেন ঘরের সব লাইট অন করে দিতে। এদিকে প্রফেসর ঘরে ঢুকতেই মেঘ কেমন যেন উত্তেজিত হয়ে ওঠে, আর সকালের মতো মুখ থেকে সেই বিজাতীয় ঘর ঘর শব্দ করতে থাকে। ঘরের লাইট অন করে দেওয়ায় মেঘ যেন আরো বেশি রেগে যায়, আর এক বিকট হাসি দিয়ে বলতে থাকে, তুই এসেছিস আমাকে তাড়াতে? এত সহজ আমাকে তাড়ানো? তুই ফিরে যা এখান থেকে, না হলে আমি কিন্তু ওকে এক্ষুনি শেষ করে ফেলবো, এক্ষুনি। এইটুকু বলে মেঘ রাগে গর্জন করতে করতে নখ দিয়ে নিজের শরীরের বিভিন্ন অংশ চিরতে শুরু করে। মেঘের এমন অবস্থা দেখে ঋদ্ধি অস্থির হয়ে পড়ে আর ছুটে যেতে চায় মেঘের কাছে, কিন্তু তখন প্রফেসর অনিকেতকে বলে ঋদ্ধিকে আটকাতে। এদিকে প্রফেসর মন্ত্র উচ্চারণের সাথে সাথে এবার নিজের পকেট থেকে বের করে আনে একটা কাঁচের বোতল, আর সেখান থেকে একটা ঘন তরল ছিটিয়ে দিতে শুরু করে মেঘের শরীরে। এর ফলে কিছুক্ষণের মধ্যেই মেঘ নির্জীব হয়ে বিছানায় ঢলে পড়ে। মেঘের এমন অবস্থা দেখে ঋদ্ধি অনির কাছ থেকে কোনো মতে নিজেকে ছাড়িয়ে মেঘের কাছে ছুটে গিয়ে ওকে জাপটে ধরে। আর তখন ওর মনে হয় মেঘের পেটের দিকের অংশটা যেন সকালে যেমনটা দেখেছিল তার তুলনায় আরো একটু ফুলে উঠেছে। স্যার, মেঘের পেটটা এইভাবে ক্রমশ ফুলে উঠছে কেন? এর কারণ কি? তোকে তোর সব প্রশ্নের উত্তর দেব, সেই সাথে আমারও তোকে কিছু জিজ্ঞাসা করবার আছে, কিন্তু সেই সব কথা এ ঘরে দাঁড়িয়ে বলা যাবে না একেবারে। মেঘ এখন বেশ কিছুক্ষণ ঘুমোবে, তাই তুই মেঘকে শুয়ে দিয়ে নিচের ঘরে আয়। ঋদ্ধিকে কথাগুলো বলে প্রফেসর অনিকেতকে নিয়ে নিচে চলে যায়। এরপর কিছুক্ষণের মধ্যে ঋদ্ধিও নিচে নেমে আসে। এবার বলুন স্যার, কি জানতে চান আপনি? আমি যা বুঝতে পারলাম তা যদি সত্যি হয়, তবে মেঘের শরীরে কুম্ভান্ডা বাসা বেঁধেছে। কুম্ভান্ডা? সেটা কি স্যার? প্রফেসর ধীরে ধীরে বলেন, কুম্ভান্ডা হলো প্রাচীন তিব্বতীয় বৌদ্ধতন্ত্রের এক ভয়ানক এবং অত্যন্ত নিকৃষ্ট পিশাচ। পাতালের গভীর অতল অন্ধকারে বাসের। কুম্ভ শব্দের অর্থ কলস। কুম্ভান্ডার আহ্বান করতে একটি ফাঁকা কালো কলসি বা ঘটের প্রয়োজন হয়, আর এই কালো কলসি বা ঘট থেকে কুম্ভান্ডা তার শিকারের শরীরে প্রবেশের পর থেকে ওই কালো পাত্রটি ক্রমশ লাল হতে শুরু করে। আর যেদিন পাত্রটি কালো থেকে সম্পূর্ণ লাল হয়ে যায়, সেদিন কুম্ভান্ডা তার শিকারকে শেষ করে তার পেট চিরে বেরিয়ে চলে যায়। কুম্ভান্ডা কারো শরীরের প্রবেশের পর প্রথমে নানানভাবে তার শরীরকে এবং শিকারকে, পারিপার্শ্বিক পরিবেশকে অপবিত্র করতে শুরু করে। কারণ কুম্ভান্ডা পবিত্র পরিবেশে থাকলে ওর শক্তি কমতে শুরু করে। মূলত কুম্ভান্ডা একটি অতীব শক্তিশালী পিশাচ। এজন্য কুম্ভান্ডা সাধনার ক্ষেত্রে সাধক যে কোনো ঝুঁকি এড়াতে সাধনস্থলকে পবিত্র করে কুম্ভান্ডার আহ্বান করে। কিন্তু এই পিশাচ আমার মেঘের শরীরে কিভাবে এলো স্যার? মেঘ কি এমন ভুল করেছে যার জন্য ওই পিশাচ ওর শিকার করতে আসলো? প্রফেসর এতক্ষণ চুপ করেই ছিলেন, কিন্তু হঠাৎ ঋদ্ধির কথাগুলো শুনে প্রফেসর ঋদ্ধির দিকে তাকিয়ে বেশ উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠেন, আরে তাই তো, এতক্ষণে আসল বিষয়টা আমার মাথাতেই আসেনি। কুম্ভান্ডা তো নিচে থেকে কাউকে আক্রমণ করে না, যদি না এদের কেউ আহ্বান করে কোনো ব্যক্তির উদ্দেশ্যে চালনা করে। আচ্ছা ঋদ্ধি,
একটু ভেবে বলতো, এর মধ্যে কি তোদের কেউ খড় বা ওই আকৃতির কিছু দিয়েছিল? না স্যার, এমন তো কি। বলতে বলতে ঋদ্ধি থেমে যায়। সর্বনাশ, আমাদের হাতে যে খুব বেশি সময় নেই। কিন্তু স্যার, কিছুদিন আগে হঠাৎ মেঘ আমাকে বলল ওনাকে একটা ফুলদানি কিনেছে ঘর সাজানোর জন্য, ওই কোনো এক দেহাতি মহিলার কাছ থেকে, বুঝলেন। আবার সেটা শুনে আমি ওর কাছ থেকে দেখতে চাই। তখন ও আমাকে একটা আজব প্রকৃতির কালো রঙের ফুলদানি এনে বেশ উৎফুল্লের সাথে দেখাতে থাকে। আমার অবশ্য বিশেষ পছন্দ হয়নি সেটা। আমি ওটাকে দেখে বলেছিলাম, এ মা বা, এরা দেখতে একদমই ভালো নয় মেঘ, কি সব উল্টোপাল্টা জিনিস তোমার পছন্দ হয় বুঝি না। স্যার, তখন ও বলেছিল, আসলে আমি বাজারে যাচ্ছিলাম টুকটাক কিছু কেনাকাটা করতে। হঠাৎই দরজা খুলতেই দেখি একজন মহিলা দরজার সামনে দাঁড়িয়ে। কি চাই জিজ্ঞেস করতে সে আমার দিকে কিছু ফুলদানি এগিয়ে দিয়ে কাকুতি করে বলে উঠল, দিদি, ও দিদি, এই ফুলদানিটা নিয়ে যাও না গো। আমি 3 দিন থেকে কিচ্ছু খাইলাই, ঘরে মোর ছোট বাচ্চাটো আছে। এই ফুলদানিটা বিক্রি করে মু চালটো নিয়ে ঘরে ফিরবো। ও দিদি, নিয়ে যাও না এই ফুলদানিটো। আমার ফুলদানি কেনার কোনো ইচ্ছে না থাকলেও ওর কথাগুলো শুনে আমার বেশ খারাপ লাগলো, তাই আমি ওর কাছে থাকা ফুলদানিগুলো দেখতে লাগলাম। হঠাৎ এই ফুলদানিটার দিকে আমার চোখ আটকে গেল। অদ্ভুত রকমের ভালো লাগা কাজ করতে থাকলো, আর আমি এটা কিনে নিলাম। কোথায় আছে সে ফুলদানি? এক্ষুনি নিয়ে আয় ওটা আমার কাছে। আমার দৃঢ় বিশ্বাস ওই ফুলদানির মাধ্যমে কুস্তানটা মেঘের শরীরে প্রবেশ করেছে। এবার প্রফেসরের নির্দেশ মতো ঋদ্ধি নিয়ে আসে ফুলদানিটিকে। আর সত্যিই দেখা যায় ফুলদানিটি অর্ধেক অংশ কালো থাকলেও বাকি অর্ধেক অংশ তাজা রক্তের মতো লাল রং ধারণ করেছে। আর সেই লাল রং ক্রমশ গ্রাস করছে ফুলদানির অবশিষ্ট কালো অংশটুকুকে। সর্বনাশ, আমাদের হাতে আর খুব বেশি সময় নেই। কিন্তু এই ফুলদানিটা হলো এখন মেঘের জীবন। এই ফুলদানিটির লাল রং যে মুহূর্তে সম্পূর্ণ কালো অংশকে গ্রাস করবে, তখন মেঘের পেট চিড়ে বেরিয়ে আসবে কুম্ভান্ডা, আর মেঘের আত্মাকে বন্দি করে নিয়ে চলে যাবে নিজের সাথে। ভয়ার্থ কণ্ঠে ফুলদানির দিকে তাকিয়ে এক নাগাড়ে কথাগুলো বলেন প্রফেসর শঙ্খ। স্যার, তবে আমরা এখন কি করব? সাধারণত কুম্ভান্ডা কর্তৃক আক্রান্ত ব্যক্তিকে কুম্ভান্ডা ছাড়ে না। কুম্ভান্ডা মূলত তার শিকারের শরীরে থাকাকালীন শিকারের শরীরকে ভোগ করে, আর শিকারকে হত্যা করার পর তার আত্মাকে বন্দি করে নিজের সাথে নিয়ে যায়। এভাবেই কুম্ভান্ডা শক্তি অর্জন করে। আর মেঘ যেহেতু অন্তঃসত্ত্বা, তাই কুম্ভান্ডা মেঘের আত্মার সাথে সাথে ওর অনাগত সন্তানকেও সাথে নিয়ে চলে যাবে। এই মুহূর্তে কুম্ভান্ডা থেকে বাঁচার সঠিক কোনো উপায় আমারও জানা নেই। আর এ বিষয়ে সঠিকভাবে না জেনে কিছু করাটাও সম্ভব নয়। এতে হিতে বিপরীত হতে পারে। এতে আজ রাতটা সময় দে আমায়, এর মধ্যে নিশ্চয়ই কোনো উপায় বের হবে। আর ওই তরলের প্রভাবে মেঘ আজ সারা রাত ঘুমোবে। তুই চিন্তা করিস না, একটা না একটা উপায় নিশ্চয়ই বের হবে। কথা শেষ করে প্রফেসর শঙ্খ ঋদ্ধির বাড়ি থেকে দ্রুত পায়ে বেরিয়ে যান। সেই সাথে খুব উদ্বিগ্ন মুখে অনিকেত বাড়ি থেকে বেরিয়ে যায়। প্রফেসর সেদিন সারা রাত নিজের স্টাডিতে বৌদ্ধতন্ত্রের ওপরে থাকা সমস্ত বই তন্ন তন্ন করে খুঁজে কুম্ভান্ডার বিষয়ে খুঁজতে থাকেন, কিন্তু তেমন আশানুরূপ কিছুই খুঁজে পান না। অবশেষে প্রফেসর সব আশা ছেড়ে দিয়ে মাথায় হাত দিয়ে স্টাডিতে থাকা চেয়ারটিতে বসে পড়েন। আর তিনি কোথাও কোনো দিশা দেখতে না পেয়ে দিশেহারা হয়ে মাথা নত করে মা কালীকে স্মরণ করতে করতে বলতে থাকেন, মা গো, ওই ফুলের মতন মেয়েটি কি এমন পাপ করেছে যার জন্য তুমি ওকে এত বড় শাস্তি দিচ্ছ? আর ওই অনাগত প্রাণটি কি দোষ করেছে মা, যে পৃথিবীর আলো দেখার আগেই ওকে চলে যেতে হবে? মা গো, ওই ক্ষুদ্র নিষ্পাপ প্রাণটি তুমি রক্ষা করো মা। তুমি নিজেও তো
এই বিশ্ব চরাচরের প্রতিটি জীবের মা। তুমি মা হয়ে কিভাবে সহ্য করছো? আর এক মা আর তার অনাগত শিশুর প্রাণ কোনো পিশাচ ধীরে ধীরে শেষ করে দিচ্ছে, এটা দেখতে আমি মেঘ আর তার অনাগত সন্তানের জীবন রক্ষার বার আর আমার সব চিন্তা তোমার চরণে অর্পণ করলাম। তুমি তো জগৎ জননী, তোমার সন্তানের চিন্তা তুমিই করো। এটুকু বলে প্রফেসর হাত জড়ো করে প্রণামের ভঙ্গিতে কপালে ঠেকিয়ে আস্তে আস্তে মাথা তোলেন। আর ঠিক তখনই তার চোখ আটকে যায় বইয়ের তাকে রাখা একটা হলুদ রঙের বেশ পুরনো একটা বইয়ের ওপর। প্রফেসর দ্রুত বসা থেকে উঠে দাঁড়িয়ে এগিয়ে যান বইটার দিকে। মোটা হলুদ রঙের মলাটে মোড়া বেশ পুরনো একটা বই, যার ওপর বড় বড় অক্ষরে লেখা আছে তন্ত্রম। ব্যস্ত হাতে বইটি খোলেন প্রফেসর, আর বেশ কিছুক্ষণ পর একটা নির্দিষ্ট পাতায় প্রফেসরের চোখ আটকে যায়। আর তারপরেই তার মুখে একটা প্রশান্তির ভাব ফুটে ওঠে। পরদিন সকালে প্রফেসর ঋদ্ধির বাড়িতে পৌঁছান। প্রফেসরকে দেখেই ঋদ্ধি উত্তেজিত কণ্ঠে বলে ওঠে, স্যার আপনি এসেছেন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। কোনো উপায় খুঁজে পাচ্ছি না স্যার। বলছি আমি অনেকে ফোন করেছি, ও আসছে, ও এলেই সবটা খুলে বলছি। তুমি ততক্ষণ একটু শান্ত হও। আর এর কিছুক্ষণ পর অনিকেত পৌঁছে যায় সেখানে। এরপর প্রফেসর আর দেরি না করে বলতে শুরু করেন, শোনো, আমি কাল রাতে অনেক খুঁজে একটা বই থেকে এই বিপদ থেকে মেঘকে বাঁচানোর দুটি উপায় খুঁজে পাই, কিন্তু এটি বোধহয় এক এবং একমাত্র উপায়। কিন্তু কথা হলো, এ উপায় বড়ই কঠিন, এক কথায় অসম্ভব বলা চলে। কথা শেষ করে প্রফেসর শঙ্খ নিজের সাথে থাকা ব্যাগ থেকে একটি বই বের করেন। কি উপায়? আপনি বলুন স্যার, সে যত কঠিনই হোক না কেন, মেঘকে বাঁচাতে আমি সব করব স্যার। আপনি বলুন। শোন, এই বইটি দেখছিস, এখানে লেখা আছে কুম্ভান্ডা যখন জেগেছে তখন একটা প্রাণ না নিয়ে সে যাবে না। কিন্তু যে এই কুম্ভান্ডাকে জাগিয়েছে বা ওকে যে চালনা করেছে তাকে যদি আমরা খুঁজে বার করতে পারি, তবে এক বিশেষ যোগ্য করে কুম্ভান্ডাকে ওই ব্যক্তির শরীরে প্রেরণ করলে মেঘ আর ওর অনাগত সন্তান বেঁচে যাবে। কিন্তু ওই ব্যক্তির মৃত্যু ঘটবে, আর সেই সাথে যে ব্যক্তি ওই মহাযজ্ঞ করবে তার ওই মুহূর্তে মৃত্যু ঘটবে। অথবা যে ব্যক্তি কুম্ভান্ডাকে জাগিয়েছে সে যদি নিজে কুম্ভান্ডা যজ্ঞের অন্তিম দিকে অন্তিম আহুতির সাথে সাথে নিজের যজ্ঞের আগুনে তার প্রাণ বিসর্জন দেয়, তাহলে ওরা বেঁচে যাবে। দ্বিতীয় উপায়টি যেহেতু সম্ভব নয়, সেহেতু এখন আমাদের কাজ হলো কে কুম্ভান্ডাকে জাগিয়েছে তাকে খুঁজে বের করা এবং তার শরীরে কুম্ভান্ডাকে চালনা করা। স্যার, এখন কুম্ভান্ডাকে কে জাগিয়েছে সেটা আমরা কিভাবে খুঁজে বের করব? এটাই তো আমি বুঝে উঠতে পারছি না। শোন, তুই তোর ফোনে ওই ফুলদানিটার একটা ছবি তুলে নে, ওটা নিয়েই আমাদের খোঁজ খবর করা শুরু করতে হবে। আর ওরকম আকৃতির ফুলদানি বিশেষ কেউ ছাড়া যে কেউ বানাবে বলে আমার মনে হয় না। প্রফেসরের কথা শেষ হতেই ঋদ্ধি প্রফেসরের কথা মতো কাজ করতে দ্রুত চলে যায়। আর কিছুক্ষণ পরেই সে ফিরে আসে আরো বেশি উদ্বিগ্ন মুখ নিয়ে। ঋদ্ধি, কি হয়েছে? তো কি এমন কেন লাগছে? অনিকেত ঋদ্ধিকে কথাগুলো জিজ্ঞেস করতেই ঋদ্ধি তার ফোনে থাকা ছবিটি তুলে ধরে প্রফেসর আর অনিকেতের দিকে। তখনই তারা লক্ষ্য করে ফুলদানির লাল অংশ কালো অংশকে আরো অনেকটাই গ্রাস করেছে। ছবিটি দেখে প্রফেসর চিৎকার করে বলে ওঠেন, আমাদের হাতে আর খুব বেশি সময় নেই ঋদ্ধি, যা করবার আমাদের খুব দ্রুত করতে হবে, নাহলে হয়তো আজ রাতেই। আর কিছু বলতে পারেন না প্রফেসর। এক চাপা কষ্টে তার আওয়াজ বন্ধ হয়ে আসে।
অনিকেত ঋদ্ধিদের সাথে বাড়ির বাইরে বেরিয়ে এসে বলে, ঋদ্ধি, আমার একটা জরুরি কাজে আমাকে এক্ষুনি শহরের বাইরে যেতে হবে। যত দ্রুত সম্ভব আমি আমার কাজ শেষ করেই তোদের সাথে দেখা করছি। তুই কিচ্ছু চিন্তা করিস না, মেঘের কিচ্ছু হবে না। এটুকু বলেই অনিকেত আর কথা না বাড়িয়ে উত্তরের অপেক্ষা না করেই হনহন করে নিজের গাড়ি নিয়ে বেরিয়ে যায়। হঠাৎ অনিকেতের এমন অস্বাভাবিক আচরণে ঋদ্ধি আর প্রফেসর বেশ অবাক হন, কিন্তু ওদের হাতে আর বেশি সময় না থাকায় ওরাও আর বেশি না ভেবে গাড়ি নিয়ে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বেশ কিছুক্ষণ গাড়ি চালিয়ে ওরা পৌঁছে যায় একটা পাহাড়ি গ্রামে। সেখানে গিয়ে ওরা ওই ফুলদানির ছবি দেখিয়ে বিভিন্ন মানুষকে ওটার বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, কিন্তু কেউই কিছু বলতে পারে না। বেশ কিছুক্ষণ পর ওরা ওখানে থাকা একজন বয়স্ক মহিলার কাছে গিয়ে ফুলদানির ছবিটি দেখিয়ে জানতে চায়, মাঝি, বেশ কিছুদিন আগে আমার স্ত্রী একটা ফুলদানি কিনেছিল। এই ধরনের ফুলদানি কি আপনাদের গ্রামে কেউ তৈরি করে, বা আপনি কি সেটার বিষয়ে কিছু বলতে পারবেন যে কোথায় গেলে আমরা তার সন্ধান পাবো? মহিলাটি ওদের ফোনে ছবিটি দেখে বেশ ভয় পেয়ে যায় আর কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠেন, কুম্ভান্ডা। ঋদ্ধি ও প্রফেসর বিস্মিত হয়ে একে অপরের দিকে তাকায়। এরপর ঋদ্ধি বেশ উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করে, কি বললেন আপনি মাঝি? কুম্ভান্ডা এক ভয়ঙ্কর পিশাচ তো বটে। যতদূর জানি এ ধরনের কুলসি গুলান ওনার উপাসারিতেই লাগে। তুই কি বললি বাবু? তোর বউ এটা কিনে নিয়ে গেছে? কিন্তু এই জিনিস তো এমনিতে বিক্রি হয় না রে বাবু। ভীত কণ্ঠে কথাগুলো বলে ষাটোর্ধ মহিলাটি। ও এখানে এসে কেনেনি মাঝি, আমাদের বাড়িতে কেউ একজন এসেছিল এই ধরনের জিনিস বিক্রি করতে। আমরা মূলত ওনারই সন্ধান করছি। আপনি কি জানেন যে কোথায় গেলে ওর খবর পেতে পারি? যদি জেনে থাকেন দয়া করে আমাদের একটু বলুন। এটা আমার স্ত্রী আর সন্তানের জীবন মরণের সমস্যা মাঝি। এতটা বলেই কান্নায় ভেঙে পড়ে ঋদ্ধি। বাবু বাবু তো কাঁদিস লাই। ওদের গায়ে তো অনেক আগেই অপদেবতার পূজা হতো, কিন্তু এক নারকীয় ঘটনার পর মোদের গায়ের মোড়ায় এনার পূজা আমাদের গায়ে একদম নিষিদ্ধ করে দেন। কিন্তু শোনা যায় ওই ঘটনার পর সকলে এনার পুজো বন্ধ করে দিলেও একটি পরিবার সকল আদেশ অমান্য করে পূজা চালিয়ে যায়। পরবর্তীতে গায়ের সকলে মিলে ওই ঘরটারে এক ঘরে করে দেয় বটে, কিন্তু তাতে তাদের পূজা বন্ধ হয়নি। আরও শোনা যায় ওই বাড়ির সদস্যদের ছিন্ন ভিন্ন মৃতদেহ ওই ঘটনার বেশ কিছুদিন পর ওই বাড়িতে পড়ে থাকতে দেখা যায়। ওর পর থেকে এ কুলসি তো এ গায়ের আর কেউ কখনো বানায়নি বটে। তবে শোনা যায় ওই বাড়িতে নাকি এখনো এরকম কুলসি আছে। আচ্ছা তোরা আয়, মু তোদের ওখানে নিয়ে যাচ্ছি, আয়। কিন্তু হ্যাঁ, ও বাড়ির মধ্যে মো ঢুকবুকলাই। এইসব বলতে বলতে বৃদ্ধা ওদের নিয়ে হাঁটতে থাকে। বেশ কিছু দূর হেঁটে উপস্থিত হয় একটা জংলা বাড়ির সামনে। বাড়ির সামনে পৌঁছে দেখতে পায় একজন মাঝবয়সী মহিলা বাড়ির এক কোনায় কি যেন করছে। ঋদ্ধিরা আর দেরি না করে দ্রুত পায়ে বাড়ির মধ্যে ঢুকে পড়ে। বাড়ির মধ্যে থাকা মহিলাটি হঠাৎ করে ওদের এখানে দেখে তড়িতাহতের মতো দাঁড়িয়ে পড়ে। পর মুহূর্তেই তার সম্বিত ফিরতেই সে সব কিছু ফেলে ছুটতে শুরু করে বাড়ির পিছনের দিকে। এদিকে ঋদ্ধিও তার পিছনে ছুটে যায়, আর কিছুক্ষণ পর ঋদ্ধি ফিরে আসে মহিলাটিকে সাথে নিয়ে। বেলা, তুই এখানে কি করছিস বটে? তোকে তো গা থেকে বের করে দিয়েছিল, তুই এখানে করছিসটা কি? উক্ত মহিলাকে উদ্দেশ্য করে বলে ওঠে বৃদ্ধা। ধরা পড়ে গিয়ে মহিলাটি ওদের উদ্দেশ্যে কাঁদো কাঁদো স্বরে বলতে থাকে, কিছু করিনি রে, মুখে ছেড়ে দে না।
আমরা তো কিছু বলিনি যে তুমি করেছো। নাও, এবার এতটা যখন বলেই ফেলেছো তখন বাকিটাও বলে ফেলো। কেন করেছো এমন আমার পরিবারের সাথে? বলো, উত্তর দাও, নয় না হলে কিন্তু পুলিশে ফোন করব। না না বাবু, কি মনটা করবেন না, মু সত্যি কিছু করিনি। মুকে তো ওই বাড়ি থেকে যা বলেছিল ওটাই করেছি। কে তোমাকে বলেছিল বলো আমাদের, আর কোন বাড়ি থেকে বলেছিল? একটু অনেক বড় বাড়ি। এই গা থেকে মুখে বের করে দেওয়ার পর মু শহরের দিকে যাই, একটু কামধামের সন্ধানে। ওখানে আমার একটু পরিচিত কাকা ছিল বটে, ও আমাকে একটা অনেক বড় বাড়িতে নিয়ে যায়। ওখানে এক বাবু মুখে বলে আমাদের গায়ের ওই ঘর থেকে একটা ঘর নিয়ে যেতে, যার বদলে উনি মুখে অনেক টাকা দেয়। এই কিছুদিন পর ওই বাড়ি থেকে এক দিদিমণি মুখে আরো অনেক টাকা দিয়ে মুখে বলে যে এই কলসি তোর বউয়ের কাছে বিক্রি করতে। শুধু এটুকুই জানি দাদা, আমি আর সত্যি কিছু জানি না রে বাবু। আচ্ছা আচ্ছা, বুঝলাম। এবার যে বাড়িতে তুমি গিয়েছিলে ও বাড়ির ঠিকানাটা আমাদের দাও। এরপর বেলা ওদের ওই বাড়ির ঠিকানা দেয়। ঠিকানাটির দিকে তাকিয়ে ঋদ্ধির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ ঠিকানাটি ঋদ্ধির খুব পরিচিত। সেই সাথে ঠিকানাটি দেখে বেশ বিস্মিত হয় প্রফেসর নিজেও। এদিকে অনিকেত দ্রুত গাড়ি চালিয়ে কোথায় যেন যাচ্ছে। চোখের জলে ওর দু চোখ বারবার ঝাপসা হয়ে আসছে। কোনো রকমে হাত দিয়ে চোখ মুছে বেপরোয়া মতো গাড়ি চালিয়ে এগিয়ে চলে অনিকেত কোনো এক অজানা উদ্দেশ্যে। বেশ অনেকক্ষণ এইভাবে ড্রাইভ করার পর অনিকেতের গাড়িটা এসে থামে একটা বেশ বড় বাড়ির সামনে। অনিকেত দ্রুত বেগে গাড়ি থেকে নেমে এগিয়ে যায় বাড়ির সদর দরজা লক্ষ্য করে। উত্তেজিত পায়ে দরজা ঠেলে ঘরে ঢোকে অনিকেত। এরপর দ্রুত পায়ে এগিয়ে যায় একটা ঘর লক্ষ্য করে। ঘরটা দরজা খোলা। অনিকেত দরজা ঠেলে ভেতরে ঢোকে। কেন করলে তুমি এমন? মেঘের সাথে এমনটা তুমি করলে কেন? এমন তো কথা ছিল না। কি হলো? তুমি কোনো উত্তর দিচ্ছ না কেন অত্রি? আর থামাও তোমার যোগ্য। ঘরের মধ্যে থাকা মেয়েটির উদ্দেশ্যে কথাগুলো বেশ উত্তেজিত কণ্ঠে বলে ওঠে অনিকেত। এতক্ষণ মেয়েটি তথা অত্রি চুপচাপ চোখ বন্ধ করে বসেছিল আর দুর্বোধ্য ভাষায় কিছু একটা মন্ত্র জপ করছিল। এবার অনিকেতের কথা থামতেই অনিকেতের দিকে ফিরে তাকিয়ে অদ্ভুতভাবে হাসতে থাকে অত্রি। তুমি বুঝতে পেরেই গেলে যে আসলে কুম্ভানটাকে ঋদ্ধির ওপর নয়, বরং মেঘের ওপর চালনা করা হয়েছে। অনিকেত অশ্রুসিক্ত কণ্ঠে অত্রিকে জিজ্ঞেস করে, এমন তো কথা ছিল না অত্রি। তবে তুমি এমন কেন করলে আমার সাথে আর আমার মেঘের সাথে? কারণ আমি মেঘকে ঘেন্না করি। সেই কলেজ লাইফ থেকে সব সময় সব ভালো, সবার প্রশংসাও একা পেয়েছে। কই, পরিশ্রম তো আমিও কম করতাম না, বরং অনেক ক্ষেত্রে ওর থেকে বেশি করতাম। কিন্তু সব সময় সবার প্রশংসার পাত্রী ও ছিল। চাকরির সময় ও একই জায়গায়, চাকরির সময়ও একই জায়গায় আমরা দুজনে ইন্টারভিউ দিলাম, কিন্তু সেখানেও চাকরিটা ওর হলো, আমার না। জানো, সেই কলেজ লাইফ থেকে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু হায় রে আমার কপাল, দেখো তুমিও সেই মেঘকেই ভালোবেসেছ। জানো, আমি কতবার চেষ্টা করেছি ওর ক্ষতি করার, কিন্তু প্রতিবারই কোনো না কোনোভাবে ও বেঁচে গিয়েছে। কিন্তু এবার যখন সুযোগ এলো, আমি আর কোনো কিছু চিন্তা না করি কুম্ভান্ডা নামক পিশাচকে চালনা করি ওর উপর। আর তুমি সবটা জেনে গেলে, কিন্তু আফসোস এখন অনেক দেরি করে ফেলেছো তুমি। কারণ এখন আমি আমার অন্তিম আহুতি দেব যজ্ঞের আগুনে, আর তারপরেই মেঘ শেষ।
এতটা বলেই হাসতে হাসতে আগুনের দিকে শেষ আহুতি হিসেবে ওর পাশে পা বাঁধা অবস্থায় পড়ে ছটফট করতে থাকা একটা কালো বেড়ালকে নিজের হাতে তুলে নিয়ে অত্রি এগিয়ে যায় আগুনের দিকে। ঠিক তখনই অনিকেত ঝাঁপ দিয়ে পড়ে অত্রির দিকে। অত্রি মোটেই প্রস্তুত ছিল না অনিকেতের এমন আকস্মিক আচরণের জন্য, তাই সে টাল সামলাতে না পেরে আসন থেকে বিচ্যুত হয়ে একটু দূরে ছিটকে পড়ে। সেই সাথে অনিকেত নিজেকে সামলে নিয়ে বসে পড়ে ওই আসনে। তারপর নিজের ব্যাগ থেকে বের করে আনে একটা বই। হ্যাঁ, এটা প্রফেসরের সাথে থাকা সেই বইটা যেটা ও নিয়ে এসেছে ওদের অলক্ষ্যে। এবার অনিকেত ওই বইয়ের একটা বিশেষ পৃষ্ঠা খুলে কি একটা মন্ত্র পড়তে শুরু করে, আর সেই সাথে পকেট থেকে বের করে আনে নিজের সঙ্গে আনা মরচে পড়া একটা ছুরি। কি একটা মন্ত্রপাঠ করতে করতে নিজের হাত সেই যজ্ঞের আগুনের সামনে নিয়ে যায়, আর সেই ছুরি দিয়ে কেটে ফেলে নিজের হাতের শিরা। আর সেখান থেকে ঝরঝর করে যজ্ঞের আগুনে গড়িয়ে পড়ে তাজা রক্ত। রক্তের স্বাদ পেয়ে আগুনের শিখা যেন আরো লেলিহান রূপ ধারণ করে। আকস্মিক অনিকেতের এমন আচরণে কিছুক্ষণের জন্য কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে থাকে অত্রি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই অনিকেতের কাজকর্মের মধ্যে দিয়ে সবটা স্পষ্ট হতেই চিৎকার করে ওঠে অত্রি। অনিকেত, এটা তুমি কি করলে? এবার যে কুম্ভানটা আমার প্রাণের বলি নেবে, তাই তো? আর আমার মেঘ বেঁচে যাবে। কথাগুলো বলে অনিকেত স্মিতভাবে হাসতে থাকে। এদিকে মেঘের হঠাৎ করেই ঘুম ভেঙে যায়, আর অনুভব করে ওর শরীরে কেমন যেন উথাল পাথাল করছে, যেন একটা কিছু বের হয়ে আসতে চাইছে ওর ভেতর থেকে। মেঘের মনে হতে থাকে আস্তে আস্তে ওর শরীরের ভেতর থেকে কিছু একটা দলা পাকিয়ে উপরের দিকে উঠে আসছে। এদিকে গাড়ি চালিয়ে ঠিকানায় থাকা বাড়িটার সামনে এসে থামে ঋদ্ধি ও প্রফেসর। সঠিক ঠিকানায় এসেও যেন কোনোভাবেই নিজের মনকে বোঝাতে পারে না ঋদ্ধি যে ওরা ঠিক জায়গাতেই এসেছে। কারণ বাড়িটা যে ওর ছোটবেলাকার বন্ধু অনিকেতের। কিভাবে বিশ্বাস করবে যে অনিকেত এমন একটা কাজ করতে পারে? প্রফেসর নিজেও বিশ্বাস করতে পারে না, কিন্তু বিশ্বাস না করে আর কোনো উপায় নেই। কারণ বাড়ির ঠিক বাইরে দাঁড়িয়ে আছে অনিকেতের গাড়িটাও। এইসব ভাবতে ভাবতে হঠাৎ প্রফেসরের ডাকে সম্বিত ফিরে আসে ঋদ্ধির। ঋদ্ধি, কি এত ভাবছো? দ্রুত চলো, দাঁড়িয়ে থাকার আর সময় নেই, কারণ দেরি হলে অনেক বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। কথা শেষ করে ঋদ্ধিকে নিয়ে দ্রুত পায়ে বাড়ির মধ্যে প্রবেশ করেন প্রফেসর। এরপর কিছুক্ষণের মধ্যেই ওরা প্রবেশ করে সেই ঘরে, যেই ঘরে বসে এতদিন কুম্ভান্ডাকে চালনা করা হয়েছে। এদিকে ঘরে ঢুকতেই একটা বিকট বোটকা আষ্টে গন্ধ তীব্রভাবে ধাক্কা মারে ওদের নাকে। সেই সাথে ওরা দেখতে পায় একটা অন্ধকার ঘরের ঠিক মাঝ বরাবর বিশাল এক যজ্ঞকুণ্ডে আগুন জ্বলছে। আগুনের লেলিহান শিখা প্রায় ঘরের ছাদ ছুঁয়েছে। যজ্ঞের আগুনকে সামনে নিয়ে দাঁড়িয়ে রয়েছে অনিকেত, আর কি একটা মন্ত্র বারবার পড়েই চলেছে। এবারে ঋদ্ধি আর প্রফেসরকে ঘরে ঢুকতে দেখেই অনিকেত আস্তে আস্তে পা বাড়ায় আগুনের দিকে। অনিকেত, এমনটা করো না। তোমরা মেঘকে বাঁচানোর অন্য কোনো উপায় নিশ্চয়ই খুঁজে বার করবে, কিন্তু তুমি এমনটা করো না। উত্তেজিত কণ্ঠে কথাগুলো বলতে বলতে অনিকেতের দিকে এগিয়ে যায় প্রফেসর। আর কোনো উপায় নেই প্রফেসর, আমি যা করেছি তার শাস্তি আমাকে পেতেই হবে। আর যাই হোক, আমার মেঘের কোনো ক্ষতি আমি হতে দিতে পারি না। কথাগুলো বলতে বলতে সকলকে অবাক করে দিয়ে আগুনে ঝাঁপ দেয় অনিকেত। চিৎকার করে ঋদ্ধি আর প্রফেসর ছুটে যায় অনিকেতের দিকে, কিন্তু ততক্ষণে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নিয়েছে অনিকেতকে। এত দ্রুত আগুন কাউকে এভাবে গ্রাস করতে পারে, এটা হয়তো সচক্ষে না দেখলে কেউই বিশ্বাস করবে না। দৃশ্যটা কিছুটা এমন যে আগুনের এই শিখা যেন এতক্ষণ ধরে ওই আহুতির জন্যই ক্ষুধার্তভাবে অপেক্ষা করছিল। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই কোথা থেকে যেন এক রাশ পচা আষ্টে গন্ধযুক্ত কালো ধোঁয়া এসে মিশে যায় ওই যজ্ঞের আগুনের মধ্যে।
আর এরপরেই আগুনের শিখা নিজে থেকেই আস্তে আস্তে নিভে আসে। ঘটনা বুঝতে পেরে ধপ করে মেঝেতে বসে পড়েন প্রফেসর শঙ্খ। ঋদ্ধি, অনিকেতের আত্মাকে বন্দি করে কুম্ভান্ডা আবার বিলীন হয়েছে পাতালের অতল গহ্বরে। মেঘ এখন সম্পূর্ণ বিপদমুক্ত। ঋদ্ধির উদ্দেশ্যে কথাগুলো বলে ওঠে অত্রি। এতক্ষণ অত্রির দিকে কারোরই চোখ যায়নি। হঠাৎ ওর কণ্ঠ শুনে ওরা তাকায় অত্রির দিকে। অত্রি, তুমি এখানে? হ্যাঁ, আমি জাগিয়েছিলাম কুম্ভান্ডাকে। অনিকেতের সেভাবে কোনো দোষ নেই। আসলে আমি দিনের পর দিন উস্কেছিলাম অনিকেতকে তোমার বিরুদ্ধে, মেঘের প্রতি অনিকেতের ভালোবাসাকে কাজে লাগিয়ে। অনিকেত শুরুর দিকে কোনোভাবেই রাজি হয়নি, তোমাদের কোনো ক্ষতি করতে চায়নি। ও চেয়েছিল তোমরা সুখে থাকো, কিন্তু আস্তে আস্তে ও আমার কথায় প্রভাবিত হয়ে রাজি হয় এই পিশাচের আওতায়। কিন্তু বিশ্বাস করো, ও কাউকে প্রাণে মারতে চায়নি। ও শুধু চেয়েছিল তোমার আর মেঘের মধ্যে ঝামেলার সৃষ্টি হোক, আর মেঘ ওর হয়ে যাক। কিন্তু এদিকে মেঘের প্রতি হিংসা আর অনিকেতের প্রতি ভালোবাসার বশে আমি কুম্ভান্ডার কাছে মেঘের প্রাণটাই উৎসর্গ করে বসি। আমি ভেবেছিলাম মেঘ না থাকলে হয়তো অনিকেত আমার হবে, কিন্তু হায় রে আমার নিয়তি, আমার জন্য অনিকেতের প্রাণটাই আর রইল না। এতটা বলে অঝরে কান্নায় ভেঙে পড়ে অত্রি। সেই সাথে ওর কথাগুলো শুনে ঋদ্ধি নিজেও কান্নায় ভেঙে পড়ে। যতই হোক, নিজের ছোটবেলার সেই বন্ধুর এইভাবে চলে যাওয়া ও কোথাও না কোথাও মেনে নিতে পারেনি। এই ঘটনার কিছুদিন পর মেঘ আস্তে আস্তে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে, আর ওর কোল আলো করে জন্ম নেয় এক ফুটফুটে পুত্র সন্তান। ওরা তার নাম রাখে অনিকেত। কিন্তু মেঘ এখনো জানে না অনিকেত এখন কোথায় আছে, বা হঠাৎ কি এমন হলো যে হুট করে নিরুদ্দেশ হয়ে গেল। এটা আজও মেঘের কাছে একটা রহস্য। আর সেদিনে সেই ঘটনার পর অত্রি সম্পূর্ণরূপে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এখন তার ঠিকানা একটা মানসিক হাসপাতাল।